আসসালামু আলাইকুম স্টুডেন্টসরা, তোমরা কেমন আছো? আমি ডাক্তার মরিয়ম বেগম, প্রফেসর পেডিয়াট্রিক মেডিসিন। আজকে তোমাদের সাথে সাইনোটিক হার্ট ডিজিজ নিয়ে আলাপ করার জন্য এসেছি। গত ক্লাসে আমরা তোমাদের সাথে অ্যাসাইনোটিক হার্ট ডিজিজ নিয়ে আলাপ করেছিলাম। তোমাদের মনে আছে? মনে কী কী পড়িয়েছে একটু নিজে নিজে রিকল করে নাও যে আমরা কী গত ক্লাসে পড়িয়েছিলাম। গত ক্লাসে আমরা অ্যাসাইনোটিক হার্ট ডিজিজ পড়িয়েছি, আজকে আমরা সাইনোটিক হার্ট ডিজিজ পড়াবো। সাইনোটিক হার্ট ডিজিজের মধ্যে টফটা হচ্ছে সবচেয়ে কমন। টফ বলতে কি বুঝি আমরা? টেট্রালজি অফ ফ্যালোস। টেট্রালজি অফ ফ্যালোস, টেট্রা মানে বুঝতে পারছো, টেট্রা মানে 4, আর হচ্ছে ফ্যালোস হচ্ছে একজন ফ্রেঞ্চ ফিজিশিয়ান যার নাম অনুসারে এটা নামকরণ করা হয়েছে। এখন সাইনোটিক হার্ট ডিজিজের মধ্যে মোস্ট কমন হচ্ছে টেট্রালজি অফ ফ্যালোস। এটা হচ্ছে 10% অফ অল কনজেনিটাল হার্ট ডিজিজের মধ্যে টফটা হচ্ছে 10%। এটা 4টা কম্পোনেন্ট খুব ভালো করে তোমাদের মনে রাখতে হবে, কারণ টেট্রালজি টফটা তোমাদের পরীক্ষার সময় থাকবেই। এই 4টা কম্পোনেন্টের মধ্যে মূল কম্পোনেন্ট হচ্ছে 2টা। কোনটা? অবস্ট্রাকশন অফ দ্য রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট আর হচ্ছে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। বাকি হচ্ছে কি ওভাররাইডিং অফ দ্য আয়োটা আর রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। তার মানে প্রথম জিনিসটা হচ্ছে কি তোমার রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্টের অবস্ট্রাকশন। এটা হয় কিসের জন্য? একটু আমরা ব্যাকগ্রাউন্ডে যাই। এটা সাধারণত যখন ট্রাঙ্কাস আর্টেরিওসাসের কথা তোমাদের মনে আছে, ট্রাঙ্কাস আর্টেরিওসাস থেকে আমাদের 2টা পার্ট বের হয়, একটা হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক এবং অ্যাওটা। এখন এই যে সেপারেশনটা হয়, এই সেপারেশনে যদি তোমার ঠিকমতো না হয় তখনই কিন্তু এই টেট্রালজি অফ ফ্যালোসটা হওয়ার চান্স থাকে। মানে আমার সেপ্টামটা যেখানে তৈরি হচ্ছে সেটা যদি একটু ল্যাটারালি চলে যায় বা একটু পালমোনারি সাইডে চলে যায়, তাহলে দেখো তোমরা নিজেরাই চিন্তা করো, তাহলে কিন্তু একদম পুরা অ্যাওটাটা বড় হয়ে যাচ্ছে, পালমোনারি ট্রাঙ্কটা ছোট হয়ে যাচ্ছে। তাহলে আমাদের মূল টেট্রালজি অফ ফ্যালোসের মূল কম্পোনেন্ট হচ্ছে কি? রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন। এইটা ছাড়া টেট্রালজি অফ ফ্যালোস আমরা চিন্তা করব না। তারপরে কি? ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট গত ক্লাসে আমরা পড়িয়েছি। আর একটা কি? ওভাররাইডিং অফ অ্যাওটা। অ্যাওটাটা ঠিক আমাদের ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টের উপরেই থাকবে, এবং এই যে রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশনের জন্যই কিন্তু আমাদের রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হচ্ছে। এখানে একটা ছবি দেখো তোমরা, এটা খুব ভালো করে লক্ষ্য করো। এখানে দেখাচ্ছে এটা রাইট অ্যাট্রিয়াম, একটা রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। হ্যাঁ, দেখো এখানে হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক, এটা হচ্ছে অ্যাওটা। তাহলে পালমোনারি ট্রাঙ্কটা দেখো কত ছোট হয়ে গেছে, ন্যারো হয়ে গেছে, আর অ্যাওটাটা কত বড় হয়ে আছে। আর এইখানে একটা পেরিমেমব্রেনাস টাইপ হচ্ছে ভিএসডি থাকবে। হ্যাঁ, দেখো এইটা ভিএসডি, অ্যাওটাটা চলে যাওয়ার কথা ছিল লেফটে, কিন্তু অ্যাওটাটা একদম পুরা ভিএসডির উপরের দিকে আছে। যার ফলে কি হচ্ছে, যদি আমাদের যখনই সিস্টেমিক ভেনাস রিটার্ন আসবে সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকুলে আসবে, তারপরে কি হবে? এটা পাম্প করবে। পাম্প করে দিয়ে নিয়ম হচ্ছিল যে এটা পালমোনারি ট্রাঙ্ক দিয়ে লাংসে চলে যাওয়া, কিন্তু এখানে যেহেতু স্টেনোজড এবং ন্যারোইং, এখানে কিন্তু ব্লাডটা যেতে পারছে না। আর ব্লাডটা যেতে না পারলে কি হবে, যখন রাইট ভেন্ট্রিকলটা কন্ট্রাক্ট করবে তখন হচ্ছে ব্লাডগুলো চলে যাবে লেফট ভেন্ট্রিকলে। লেফট ভেন্ট্রিকলে মানে হচ্ছে তোমার ডিঅক্সিজেনেটেড ব্লাডটা অক্সিজেনেটেড ব্লাডের দিকে সাথে মিশে যাচ্ছে, আর কিছু ব্লাড চলে যাবে সরাসরি অ্যাওটার দিকে। যখন হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন হবে, তাহলে এই ব্লাডটা চলে যাচ্ছে, মিক্সিং ব্লাড চলে যাচ্ছে তোমার অ্যাওটাতে এবং সারা শরীরে চলে যাচ্ছে। এইভাবে যেহেতু তোমার ডিঅক্সিজেনেটেড ব্লাড অক্সিজেনেটেড ব্লাডের সাথে মিশে যাচ্ছে, এই জন্যই কিন্তু আমরা সাইনোসিসটা পাচ্ছি। আর এইখানে দেখছো যে পালমোনারি ভালভটা ন্যারো থাকবে, স্টেনোস থাকবে, আর হচ্ছে ইনফান্ডিবুলারটা স্টেনোসিস থাকবে। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পালমোনারি ট্রাঙ্ক এবং পালমোনারি ভেসেলগুলো আন্ডার দ্য হাইপোপ্লাস্টিক হয়ে থাকে। হাইপোপ্লাস্টিক এবং পালমোনারি সার্কুলেশনটাও আমাদের কম থাকে। এখন পালমোনারি সার্কুলেশনটা যদি কম হাইপোপ্লাস্টিক থাকে বা পালমোনারি সার্কুলেশনটা যদি আমাদের কম হয়, তাহলে কি হবে? লাং ফিলটা অলিগেমিক হয়ে যাবে। আর যেমন আমরা ভিএসডির ক্ষেত্রে দেখেছি বেশি সার্কুলেশন হচ্ছে, এটা প্লেথরিক ছিল। এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। তাহলে আমাদের টেট্রালজি অফ ফ্যালোসে যেহেতু
পালমোনারিতে ব্লাড বেশি যাচ্ছে না, তার মানে হচ্ছে এটা অলিগেমিক লাং ফিল্ড হবে। একটা হচ্ছে অলিগেমিক লাং ফিল্ড হচ্ছে, আবার হচ্ছে তোমার ডিঅক্সিজেনেটেড ব্লাড হচ্ছে শরীরে চলে যাচ্ছে, যার ফলে কি সাইনোসিস হচ্ছে। অলিগেমিক লাং ফিল্ড হওয়ার জন্য কি হচ্ছে, আমাদের ঠিকমতো অক্সিজেনেশন হচ্ছে না, আবার এখানে ডিঅক্সিজেনেটেড ব্লাডটাও মিক্সড হয়ে যাচ্ছে। তাহলে আমাদের আলটিমেটলি কি হবে, শরীরের পুরো শরীরে ডিঅক্সিজেনেটেড ব্লাডের পরিমাণটা বাড়তে থাকবে, এবং যখন দেখবে ডিঅক্সিজেনেটেড ব্লাডের পরিমাণটা বেশি, তখন তোমার সাইনোসিসটা অ্যাপিয়ার করবে। হেমোডাইনামিক্সটা যেটা আমরা বললাম সেটা একটু জাস্ট ওভারভিউ করে নিই। ওয়িং টু রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্রাক অবস্ট্রাকশন ডিউরিং ভেন্ট্রিকুলার সিস্টল, deoxygenated blood of right ventricle shunted through the VSD to left ventricle, mixing with oxygenated blood there, and then mixed blood passes through the aorta to different parts of the body. আচ্ছা, এই যে তোমার ডিঅক্সিজেনেটেড ব্লাডটা বডিতে যাচ্ছে, এর ফলে কি কি হচ্ছে, একটা হচ্ছে পারসিস্টেন্ট লেস ব্লাড ইন দ্য পালমোনারি সার্কুলেশন, একটু আগে তোমাদের বললাম অলিগেমিক লাং ফিল্ড হবে, persistent low oxygen saturation in the of systemic blood circulation, যার ফলে ক্রনিক হাইপোক্সিয়া এবং সাইনোসিস হচ্ছে, এবং ক্রনিক হাইপোক্সিয়ার জন্যই কিন্তু পলিসাইথিমিয়া হবে, এবং ক্রনিক হাইপোক্সিয়ার জন্যই বাচ্চাগুলো স্টান্টেড হবে, গ্রোথটা তাদের রিটার্ডেড হবে, মা বলবে যে বাচ্চা বড় হচ্ছে না। ফেইলিউর টু গেইনিং ওয়েট, হ্যাঁ, যেটাকে বলা হয় আমরা ফেইলিউর টু থ্রাইভ নিয়ে আসবে আমাদের কাছে, ঠিক আছে। তাহলে চারটা জিনিস হচ্ছে, একটা হচ্ছে পারসিস্টেন্ট লেস পালমোনারি সার্কুলেশন, আর লো অক্সিজেনেটেড ব্লাড ইন দ্য সিস্টেমিক সার্কুলেশন। এই সিস্টেমিক সার্কুলেশনের লো অক্সিজেনেটেড ব্লাডের জন্য আমাদের কি হবে, পলিসাইথিমিয়া হবে, কারণ হচ্ছে আমাদের কিডনিতে হাইপোক্সিয়া হচ্ছে, কিডনিতে হাইপোক্সিয়া হলে তার ইরাইথ্রোপয়েটিন রিলিজটা ওরা বাড়ায় দিবে এবং পলিসাইথিমিয়া হবে, আর হচ্ছে গ্রোথ রিটার্ডেশন হবে। তাহলে ক্লিনিক্যাল সিমটম আমরা কি এতক্ষণে বুঝে ফেললাম কি কি হবে। প্রথম কথা হচ্ছে তার সাইনোসিস হবে, সাইনোসিস এবং প্যারক্সিসমাল হাইপার সাইনোটিক অ্যাটাক। এটা কি জিনিস, এটা হচ্ছে কি বাচ্চা তো হঠাৎ করে এমনি সাইনোসিস থাকছে, বাচ্চা ভালোই খেলাধুলা করছে, হঠাৎ করে তার সাইনোসিসটা বেড়ে গেল, হঠাৎ করে তার রেসপিরেটরি ডিস্ট্রেসটা বেড়ে গেল, হ্যাঁ, ওকে বাচ্চা রেস্টলেস হয়ে গেল, হঠাৎ করে তারপরে কনভালশন হতে পারে, অনেকের সময় আনকনশাস হয়ে যায়, এটাই হচ্ছে প্যারক্সিসমাল হাইপার সাইনোটিক স্পেল। আর বাচ্চাগুলো হচ্ছে খুবই ইজি ফ্যাটি, একটু খেলাধুলা করতে যেয়ে সে হাঁপায় যায়, এবং তার শ্বাসকষ্ট হতে থাকে। ফেইলিউর টু থ্রাইভ একটু আগেই বললাম। আর এই বাচ্চাগুলো প্রায় সময় নিজের আসলে নিজেদেরকে প্রোটেক্ট করে ফেলে, এবং খেলার পরে একটু পরে সে স্কোয়াটিং পজিশনে চলে আসে। তাহলে আমরা যখন দেখব অনেক সময় বাচ্চাকে দেখব সে স্কোয়াটিং পজিশনে আছে। আচ্ছা, এই হাইপারসাইনোটি, তোমাদের কিন্তু হাইপারসাইনোটি স্পেল খুব ইম্পর্টেন্ট, এবং এটা তোমাদের রিটেনে থাকতে পারে, এটা তোমাদের ভাইবা থাকতে পারে, হয়তো রিটেনে একটা টিকাও দিয়ে দিতে পারে যে হাইপারসাইনোটিক স্পেল সম্বন্ধে একটা শর্ট নোট লিখো, তখন তোমাদের কিন্তু এগুলো সব লিখতে হবে, হ্যাঁ। আর হাইপারসাইনোটিক স্পেলে তাহলে কিছু প্রিসিপিটেটিং ফ্যাক্টর আছে, কি একটা হচ্ছে এক্সারশন, আপসেটিং ডিউ টু মেনি কজ, মানে বাচ্চা হঠাৎ করে কেউ কান্নাকাটি করাই দিল, তাকে রাগায় দিল, তখন সে আপসেট হয়ে গেল, রেস্টলেস হয়ে থাকলো, ইরিটেবল হবে। তারপরে হচ্ছে ভিগোরাস ক্রাই, হঠাৎ করে ও যেটা চাচ্ছে সেটা দিচ্ছে না, অথচ কোনো ডিমান্ড করছে সেটা পাচ্ছে না, যে তখন ভিগোরাস ক্রাই করলে তখন আমাদের সাইনোসিসটা বেড়ে যাবে, ঠিক আছে। আর এইটা হাইপারসাইনোটিক স্পেলটা ক্যারেক্টারাইজড বাই সাডেন অনসেট অফ ডিসপ্নিয়া, বাচ্চা দেখা যাচ্ছে হঠাৎ করে তার শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে, তারপরে তার গ্যাসপিং রেসপিরেশন হচ্ছে এবং অজ্ঞান হয়ে যাচ্ছে। সাডেনলি বাচ্চা হচ্ছে সাইনোসিসটা তাদের বেশি হয়ে যাচ্ছে, আগে সাইনোসিস দেখছিল কিন্তু বাবা মা কখনো লক্ষ্য করছে না যে তার সাইনোসিস আছে, কিন্তু হঠাৎ করে দেখলো বাচ্চাটা অতিরিক্ত কান্না করছে, কান্না করে পুরো একদম নীল হয়ে যাচ্ছে, যখন বেশি নীল হয়ে যাচ্ছে তখন কিন্তু বাবা মার চোখে লাগে। অল্টারেশন অফ দ্য কনসাসনেস, বাচ্চা ফ্রম ইরিটেবলি টু সিনকোপ, যখন খুব বেশি ইরিটেবল হয় অনেক সময় হচ্ছে তার কনসাসনেসটা অল্টার্ড হয়ে যায়, কনভালশন হতে পারে, অনেক সময় হেমিপ্যারেসিসও হয়ে যেতে পারে। এই হেমিপ্যারেসিসটা হয় সাধারণত থ্রোম্বোএম্বোলিক ম্যানিফেস্টেশনের জন্য। আচ্ছা, টেম্পোরারি ডিসঅ্যাপিয়ারেন্স আর ডিক্রিজ দ্য ইন্টেন্সিটি অফ দ্য সিস্টোলিক ব্লাড ফ্লো, হ্যাঁ, সিস্টোলিক মারমার যেটা আমরা ছিলাম, সিস্টোলিক মারমারেরকে আমাদের ইন্টেন্সিটি অনেক সময় কমে যায়। কেন? কারণ হচ্ছে কি অ্যাকচুয়ালি এটা একটু আগের কথাগুলোই আসি, যখনই বাচ্চা এক্সাইটেড হবে
তখন কি হবে, পালমোনারি ট্রাঙ্কের ব্লাড ফ্লোটা আরও বেশি কমে যাবে। যত বেশি পালমোনারি ট্রাঙ্কের ব্লাড ফ্লো কমে যাবে, ব্লাড কোথায় শিফট হবে, তোমার অ্যাওর্টাতে অথবা লেফট ভেন্ট্রিকুলে চলে আসবে। সেই ক্ষেত্রে তোমার সাইনোসিস দেখা যাবে, মোর ডিঅক্সিজেনেটেড ব্লাড সিস্টেমিক সার্কুলেশনে যাচ্ছে, সেই জন্য তোমার কি হবে, সাইনোসিসটা ডিসঅ্যাপিয়ার করবে। এবং যেহেতু সে ট্রাঙ্কের দিকে তোমার অক্সিজেন ব্লাড যেতেই পারছে না, তার মানে তার ফ্লোটাও হচ্ছে না, টার্বুলেন্সটাও হবে না, আমরা মারমারটাও কম পাবো। তার মানে আমরা তো জানি যে মারমার মানে হচ্ছে টার্বুলেন্স অফ ফ্লো। এখন এখানে যদি ফ্লো করতেই না পারে, তাহলে আমাদের কিন্তু মারমারটা কমে যাবে। তাহলে দেখা যাবে এই ক্ষেত্রে বাচ্চার মারমার আমি আগেও পাইছি, হঠাৎ করে দেখছি তার মারমারটাও কমে গেছে, তাহলে বুঝবো তার সাইনোটিক স্পেন হচ্ছে। হ্যাঁ, এবং এই ক্ষেত্রে প্রায় সময় মেটাবলিক অ্যাসিডোসিস থাকে। যদি বাচ্চার আমরা অক্সিজেন স্যাচুরেশন, পার্শ্ব প্রস্রাব অক্সিজেন 40-এর নিচে থাকে, সেই ক্ষেত্রে আমরা দেখব তার মেটাবলিক অ্যাসিডোসিস থেকে যাচ্ছে। তার মানে দেখো, হাইপারসাইনোটিক স্পেল হলে আমরা কি হঠাৎ করে তার ডিপসনিয়া বেড়ে যাচ্ছে, গ্যাস্পিং রেসপিরেশন অথবা সিনকোপ অজ্ঞান হয়ে যাচ্ছে, তার সাইনোসিসটা ডিপ হয়ে যাচ্ছে, অল্টারেশন অফ কনসাসনেস হয়ে থাকবে, অনেক সময় কনভালশন বা হেমিপ্যারেসিস হবে। আর কি টেম্পোরারিলি আমরা দেখব তার যে সিস্টোলিক মারমারটা ছিল সেটা ডিসঅ্যাপিয়ার করছে অথবা কমে যাচ্ছে, আর মেটাবলিক অ্যাসিডোসিস হবে। এই যে বাচ্চাটাকে দেখছো, এখানে কি ওর পেরিফেরিটা পুরো সাইনোসড হয়ে আছে। হ্যাঁ, লিপগুলো সেন্ট্রাল সাইনোসিস হয়ে আছে, লিপগুলোকে সাইনোসিস হয়ে আছে, এটাকে টেট স্পেলও বলা হয়। এখন এই বাচ্চাটাকে যদি আমরা এক্সামিন করি, তাহলে কি পাবো, আমরা পাবো সাইনোসিস, একটু আগেই দেখালাম সাইনোসিস পাবো, বিশেষ করে সেন্ট্রাল সাইনোসিস। পেরিফেরাল সাইনোসিস অনেকগুলো কারণেই হয়, কিন্তু সেন্ট্রাল সাইনোসিস হলেই তখন আমরা চিন্তা করব এটা সাইনোটিক হার্ট ডিজিজ কিনা। তাই সেন্ট্রাল সাইনোসিস আমরা স্কিন, লিপ, মিউকাস মেমব্রেন, ইনসাইড দ্য মাউথ, নোজ, এগুলো ব্লু পাবো। কনজাংটিভা ওদের কনজেস্টেড থাকবে। কেন কনজাংটিভাটা কনজেস্টেড থাকবে? ডিউ টু পলিসাইথিলিনের জন্য। আর হচ্ছে ফিঙ্গার এবং টোয়ে আমরা ক্লাবিং পাবো, এটাও হাইপোক্সিয়ার জন্য। হ্যাঁ, অনেকগুলো কারণে আমরা ক্লাবিং পাই, তার মধ্যে একটা কারণ হচ্ছে কনজেনিটাল সাইনোটিক হার্ট ডিজিজ। পালস এবং ব্লাড প্রেশারটা আমরা নর্মাল পাবো, ইডিমাটা এখানে পাওয়া যায় না, কারণ এদের হার্ট ফেলিওর সাধারণত হয় না। আর অ্যানথ্রোপোমিটিতে আমরা স্টান্টিং পাবো, বাচ্চাগুলো দেখা যাচ্ছে স্টান্টিং হবে। এখন প্রিকোডিয়াম যদি আমরা এক্সামিন করি, প্রিকোডিয়াম এক্সামিনেশন করলে দেখা যাবে যে তোমার প্রিকোডিয়ামটা বাল্জ হয়ে যাচ্ছে। কেন বাল্জ হচ্ছে? ডিউ টু রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির জন্য। আর প্যালপিটেশন দেখবে, বাচ্চাটার প্যালপিটেশন হচ্ছে। অ্যাপিক্স বিটটা এটা সাধারণত শিফটেড হয় না, কারণ কি অ্যাপিক্স হার্টটা বড় হয় না, হার্টটা বেশি বড় হয় না, হার্টটা কি হয়, অ্যাপিক্স বিটটা হচ্ছে তোমার ট্যাপিং পাবে, এবং এই রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির জন্য অ্যাপিক্স বিটটা একটু টিল্টেড হয়ে যায়, একটু টিল্টেড আপওয়ার্ডের দিকে থাকে, একটু বুট শেপের মতো হয়ে থাকে। এক্সরে করলে আমরা তখন বুঝবো যে একটু বুট শেপের মতো হয়ে থাকে। হ্যাঁ, আর P2টা আমরা পালমোনারি এরিয়াতে যদি দেখি, পালমোনারি বা অ্যাওটিক এরিয়াতে পাবো কি P2টা সিঙ্গেল। আমরা জানি P2 দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে এটা P2S2, মানে সেকেন্ড হার্ট সাউন্ডের দুইটা কম্পোনেন্ট, একটা P2 আর S2। এখানে S2টাই পাবো আমরা, P2টা পাবো না, পালমোনারি কম্পোনেন্টটা আমরা পাবো না। ঠিক আছে, বা অনেক মাঝে মধ্যে পেলে খুবই ফেন্ট। লেফট প্যারাস্টার্নাল হিপ পাবো। লেফট প্যারাস্টার্নাল হিপটা কেন পাবো? রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির জন্য। একটা সিস্টোলিক থ্রিল পাবো আমরা, সিস্টোলিক থ্রিল পাবো থার্ড ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসে সিস্টোলিক থ্রিলটা পেতে পাবো। আর অসকালটেশন করলে আমরা কি পাবো? অসকালটেশনে আমরা S1টা নর্মাল পাবো, S2টা লাউড এবং সিঙ্গেল পাবো, একটু আগে বললাম। আর হচ্ছে অ্যাডেড সাউন্ডের মধ্যে ইজেকশন সিস্টোলিক মারমার পাবো, বেস্ট হার্ট ইন দ্য পালমোনারি এরিয়া। হ্যাঁ, এটা কিসের জন্য হচ্ছে? টার্বুলেন্স অফ ফ্লো ইন দ্য রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্রাক্ট। এই আউটফ্লো ট্রাক্টের অবস্ট্রাকশনের জন্য এখানে ফ্লোটা মানে বেরোতে পারছে না ব্লাডটা, এর জন্য এখানে টার্বুলেন্সটা অনেক বেশি হবে। আমরা কি P2টা কিন্তু মনে রাখবে, P2টা কিন্তু নট প্যালপেবল, P2টা নট প্যালপেবল। P2টা কখন প্যালপেবল হবে তোমার বলতে পারবে? P2টা কখন প্যালপেবল হবে? এখানে বললাম যে প্রিকোডিয়াম এক্সামিনেশন প্যালপেশনে P2টা নট প্যালপেবল। কারণ কি?
কারণ হচ্ছে আমাদের পালমোনারি ট্রাঙ্কটা তো হাইপোপ্লাস্টিক, যখন পালমোনারি ট্রাঙ্কটা হাইপারপ্লাস্টিক হবে, হাইপারট্রফিড হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা P2টা প্রমিনেন্ট পাবো। এই ক্ষেত্রে কিন্তু আমরা P2টা প্রমিনেন্ট পাবো না, মানে প্যালপেট করতে পারবো না। আচ্ছা, ইনভেস্টিগেশন আমরা কি করব? কমপ্লিট ব্লাড কাউন্ট করব। এই কমপ্লিট ব্লাড কাউন্ট করতে গেলে আমরা দেখব যে হিমোগ্লোবিন এবং হেমাটোক্রিটটা বেশি হচ্ছে, এটা খুবই দরকার। তারপর আমরা টোটাল কাউন্ট, ডিফারেন্সিয়াল কাউন্ট করব। অনেক সময় দেখা যায় যদি ইনফেকশন থাকে সেই ক্ষেত্রে আমাদের টোটাল কাউন্টটা বাড়তে পারে। প্লেটলেট কাউন্টটা সাধারণত নর্মাল থাকে, তবে প্লেটলেট থ্রোম্বোসাইটোপেনিয়া পাওয়ার চান্স আছে, ঠিক আছে। আর যদি আমরা পেরিফেরাল ব্লাড ফিল্ম করি তাহলে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া পাবো। আমরা যদি এক্সরে করি, এক্সরেটা কিন্তু খুবই সাজেস্টিভ। যেমন হচ্ছে এক্সরেতে হার্ট সাইজটা নর্মাল থাকবে এবং শেপটা কিন্তু একটু বুট শেপ হবে, ঠিক আছে। তোমাদের ছবিটা দেখায়, এইখানে দেখো ছবিটা, এক্সরেতে দেখো এইখানে এই যে অ্যাপেক্স বিটটা কিন্তু টিল্টেড হয়ে গেছে, অ্যাপেক্স বিটটা টিল্টেড হয়ে গেছে ডিউ টু রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির জন্য। আর এইখানে এই যে পালমোনারি কোনাসটা, এটা পালমোনারি বে, হ্যাঁ, পালমোনারি আর্টারি, এটা হচ্ছে কি যেহেতু হাইপোপ্লাস্টিক পালমোনারি ট্রাঙ্কটা, সেজন্য আমাদের এই জায়গাটাতে একটা বে তৈরি হয়েছে, ঠিক আছে। আর দেখো লাং ফিল্ডটা কোনো ভাস্কুলারিটি সেরকম দেখাই যাচ্ছে না, অলিগেমিক লাং ফিল্ড, হ্যাঁ। আর এটা কিন্তু রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফির জন্য এটা উপরের দিকে হয়েছে। আর যদি লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থাকতো তাহলে এটা কিন্তু নিচের দিকে আসতো, সেই ক্ষেত্রে আমরা অ্যাপেক্স বিটটা শিফটেড পেতাম, ঠিক আছে। এই জিনিসটা একটু তোমাদের জেনে রাখা দরকার। আচ্ছা, এখন আসবো আমরা ম্যানেজমেন্টে কি ট্রিটমেন্ট দিব। হ্যাঁ, এটা আসলে ট্রিটমেন্ট একটাই, সেটা হচ্ছে সার্জিক্যাল। এটা সার্জিক্যাল কারেকশন না করা পর্যন্ত এই বাচ্চাটা কখনোই নর্মাল হবে না। হ্যাঁ, তাহলে একটা ট্রিটমেন্টের আগে অবশ্যই আমাদেরকে বাচ্চা পেশেন্টের প্যারেন্টসকে কাউন্সিলিং করে নিতে হবে এবং ট্রিটমেন্ট অপশন এবং প্রোগ্নোসিসটাও বলে দিতে হবে। তাহলে আমাদের ট্রিটমেন্ট হচ্ছে দুই ধরনের, একটা মেডিকেল ম্যানেজমেন্ট, একটা সার্জিক্যাল। সার্জিক্যালটাই হচ্ছে ডেফিনিটিভ ম্যানেজমেন্ট। সার্জিক্যাল ম্যানেজমেন্ট ছাড়া একটা বাচ্চা সার্ভাইভ করতে পারবে না। 85% পর্যন্ত কেস দেখা যাচ্ছে যে আমাদের টিন এজ পর্যন্তও যায় না সার্জিক্যাল কারেকশন যদি না করা হয়। এখন যতক্ষণ পর্যন্ত সার্জিক্যাল কারেকশন না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কি করব, তাকে হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্টে দিয়ে রাখবো। মেডিকেল ম্যানেজমেন্ট কি ফ্রম নিওনেট থেকে যদি আমাদের দেখা যাচ্ছে যে অবস্ট্রাকশনটা সিভিয়ার হয়ে থাকে, পালমোনারি অবস্ট্রাকশনটা যদি সিভিয়ার হয়ে থাকে তাহলে কিন্তু সে নিওনেটে প্রেজেন্ট করবে। এবং কোনো বাচ্চা যদি নিওনেটে সাইনোটিক হার্ট ডিজিজ নিয়ে আসে, আমরা ইকো করে যদি দেখি তার টিটালজি অফ ফ্যালোস, তখন আমরা কি করতে হবে, আমাদেরকে প্রথম থেকে নিওনেটাল পিরিয়ড থেকে তার প্রোস্টাগ্ল্যান্ডিন E1 ইনফিউশন দিয়ে আমাদের পিডিএটাকে ওপেন করে রাখতে হবে। পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস, পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাসটা যদি ডাক্টাস আর্টেরিওসাসকে যদি আমরা পেটেন্ট করে রাখি তাহলে দেখা যাবে যে অক্সিজেনেশনটা অনেক ইমপ্রুভ হচ্ছে। যে যতক্ষণ পর্যন্ত আমরা ডেফিনিটিভ ট্রিটমেন্টে না যাব ততক্ষণ পর্যন্ত আমরা মেডিকেল ম্যানেজমেন্ট নিওনেটে আমরা কি দিব, তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিন E1 খুব ভালো মনে রাখতে হবে, প্রোস্টাগ্ল্যান্ডিন E1। তারপরে আমরা যদি একটু সাধারণত বাচ্চার অবস্ট্রাকশনটা যদি একটু মডারেট, মাইল্ড টু মডারেট হয়ে থাকে তাহলে এই বাচ্চাগুলো একটু লেট আওয়ারে প্রেজেন্ট করে। এটা সাধারণত 4 থেকে 6 মাসে, অনেক সময় অনেকে 1 বছরের দিকে প্রেজেন্ট করতে পারে। তাহলে যদি একটা বাচ্চা হঠাৎ করে সাইনোসিস নিয়ে আসলো এবং তার ডিস্টেন্স বেড়ে গেল, তার অক্সিজেনের পরিমাণটা অনেক কমে গেল, তার হচ্ছে আমরা মারমারটা দেখলাম কমে গেল, আগে মারমার ভালো ছিল এখন কমে যাচ্ছে, বাচ্চাটা আনকনশাস হয়ে যাচ্ছে, তার কনভালশন হচ্ছে, এইগুলো সমস্যা নিয়ে আসলে আমরা বুঝবো তার হাইপারসাইনোটিক স্পেল হচ্ছে। এখন হাইপারসাইনোটিক স্পেল নিয়ে যখন একটা বাচ্চা আসবে তখন আমরা কি করব, সাথে সাথে তাকে একটু নি চেস্ট পজিশন করব, তার চেস্টটা নিচের দিকে দিব এবং একটা স্কোয়াটিং পজিশন, পা দুটাকে ভাঁজ করে রাখবো। তাহলে কি হবে, নি চেস্ট পজিশন করলে আমাদের এই যে ভেনাস রিটার্নটাও কম হবে আর হচ্ছে আর্টারি অ্যাওটিক আর্টারি প্রেশারটাও আমাদের বাড়বে। হ্যাঁ, যার ফলে আমাদের কি হবে, অ্যাওটা থেকে ব্লাডটা সিস্টেমিক সার্কুলেশনে কম যাবে। তাহলে এই যত কম যাবে ভেনাস রিটার্নটাও কম হচ্ছে, আবার এদিকে সিস্টেমিক সার্কুলেশনও ব্লাড কম যাচ্ছে। তাহলে কি হবে, শান্টিংটা আমাদের কম হবে, যত শান্টিংটা কম হবে তত সাইনোসিসটা আমরা কম পাবো।
আচ্ছা, এই ক্ষেত্রে আমরা কি করব, তাহলে ইম্পর্টেন্ট কি, আমরা একটা বাচ্চা আসার সাথে সাথে স্কোয়াটিং পজিশন করে নিব এবং তাকে অক্সিজেন ইনহেলেশন করাবো। হ্যাঁ, তো অক্সিজেন ইনহেলেশন 3 to 5 লিটার অথবা আমরা 3 to 5 লিটার পার মিনিট করে দিতে পারি, আরও বেশি লাগলে আমরা দিতে পারি, কিন্তু সেটা ফেস মাস্ক অথবা হেড বক্সে ওকে চেষ্টা করব একটু বেশি অক্সিজেন দিয়ে রাখতে, ঠিক আছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাচ্চাটাকে কাম করতে হবে। বাচ্চাটা যদি এক্সাইটেড থাকে, ইরিটেবল থাকে, তাহলে কিন্তু আমরা যতই ব্যবস্থা নেই না কেন কোনোটাই কাজে লাগবে না। তারপরে যখন বাচ্চাটাকে কাম করব এবং যদি দেখি যে না স্পেলটা স্কোয়াটিং পজিশন রাখছি, অক্সিজেন দিচ্ছি, তারপরেও বাচ্চার সাইনোসিসটা কমছে না অথবা রেস্টলেসটা কমছে না, সেই ক্ষেত্রে আমরা কি করব তাকে, এবং সাইনোসিস হাইপারসাইনোটিক স্পেল যদি একটু বেশি সময় ধরে থাকে, সেই ক্ষেত্রে আমরা তাকে নর্মাল স্যালাইন বোলাস দিব। 10 ml পার কেজি করে একটা নর্মাল স্যালাইন বোলাস দিব। মরফিন দিব, মরফিন হচ্ছে 0.2 to 0.1 মিলিগ্রাম পার কেজি করে সাবকিউটেনিয়াসলি আমরা দিব বাচ্চাটাকে কাম করার জন্য এবং মাসল রিল্যাক্স করার জন্য। আর কি দিব, আমরা সোডিয়াম বাইকার্বনেট দিব, এটা 1 মিলিকুভ্যালেন্ট পার কেজি করে আইভিতে দিব টু কারেক্ট দ্য অ্যাসিডোসিস। আর কি দিতে পারি, আমরা প্রোপানোল দিব 0.1 মিলিগ্রাম পার কেজি করে আইভি। এটা কি করবে, এটা হচ্ছে ইনফান্ডিবুলার মাসলের স্পাজমটাকে কমাবে, মানে ইনফান্ডিবুলার মাসল রিল্যাক্স করে দিবে। আর একটা কী করতে পারি, আমরা ফেনালিফ্রিন দিতে পারি। ফেনালিফ্রিনটা কি, ফেনালিফ্রিন হচ্ছে আলফা অ্যাগোনিস্ট। আলফা অ্যাগোনিস্ট এরা কী করবে, সিস্টেমিক ব্লাড প্রেশারটা বাড়ায় দিবে। যদি সিস্টেমিক ব্লাড প্রেশারটা বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের লেফট ভেন্ট্রিকুলার প্রেশারটাও বেড়ে যাবে। লেফট ভেন্ট্রিকুলার প্রেশারটা বেশি হয়ে গেলে আমাদের যে শান্টিংটা এটা আলটিমেটলি কমে যাবে, ঠিক আছে। এই জাস্ট তোমরা একটু প্যাথোফিজিওলজিগুলো মাথায় রাখো, তাহলে কিন্তু সাইন সিমটম ম্যানেজমেন্ট কোনোটাই আমাদের জন্য কঠিন কিছু না। এরপরেও যদি দেখি একটা বাচ্চা তারপরেও তার সাইনোসিসকে ডিসঅ্যাপিয়ার করছে না, তার কনভালশন হচ্ছে বা বাচ্চা আনকনশাস হয়ে আছে, সেই ক্ষেত্রে আমরা এই পেশেন্টকে আমরা সিসিইউতে করোনারি কেয়ার ইউনিটে পাঠিয়ে দিব এবং এই পেশেন্টকে প্রয়োজন হলে আমরা ইন্টিউবেশন করে সিডেট করে ভেন্টিলেশনে দিয়ে দিব। আচ্ছা, এখন হোম ট্রিটমেন্ট আমরা কী দিব। হোম ট্রিটমেন্টে এটা হচ্ছে আমরা ইনফান্ডিবুলার স্পাজমটা কমানোর জন্য প্রোপানোল তাকে দিয়ে রাখবো 6 আওয়ারলি। আর হচ্ছে ওর ফ্লুইড এবং নিউট্রিশনাল সাপ্লিমেন্টেশনটা খুব ইম্পর্টেন্ট। কারণ কি, এমনিতে তো সে তার ডিস্ট্রেসের জন্য বেশি খেতে পারে না, তার মানে আমরা যতটুকু খাবার দিব সেটা যেন হাই ক্যালোরি হয়ে থাকে। আমরা এই খাবারের মধ্যে সুগার অয়েল অ্যাড করে এটা ক্যালোরি ভ্যালুটা বাড়ায় দিতে পারি। তারপর হচ্ছে ওর যদি অ্যানিমিয়া থাকে আমাদের অ্যানিমিয়াটা কারেকশন করতে হবে। অ্যানিমিয়াটা কেমন করে কারেকশন করব, অ্যানিমিয়াটা আমরা আয়রন সাপ্লিমেন্টেশন দিব। আয়রন 3 to 6 মিলিগ্রাম পার কেজি পার ডে করে আয়রন সাপ্লিমেন্টেশন দিব। এটা দেখো আমাদের পলিসাইথিমিয়া কিন্তু কনকমিটেন্ট আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকে, কারণ হচ্ছে এত আরবিসি কিন্তু তোমার আয়রনের পরিমাণটা তার কম থাকে। এখন যদি কনকমিটেন্ট আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়ে থাকে, এই ক্ষেত্রে কিন্তু ওর আরবিসিটা একদম রিজিড হয়ে থাকে, যার ফলে এইসব পেশেন্টের ক্ষেত্রে থ্রম্বোএম্বোলিক ম্যানিফেস্টেশন হওয়ার চান্স কিন্তু অনেক বেশি থাকে। এই জন্য আমাদের আয়রন সাপ্লিমেন্টেশন দিয়ে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটাকে কারেকশন করতে হবে। ট্রিটমেন্ট অফ পলিসাইথিমিয়া এটা খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যত হাই সাইনোসিস থাকবে আলটিমেটলি আমাদের পলিসাইথিমিয়াটাও বাড়তে থাকবে। এই জন্য আমাদের রুটিনলি হিমোগ্লোবিন করতে হবে এবং হিমোগ্লোবিন এবং হেমাটোক্রিটটা আমাদের দেখতে হবে। যদি হেমাটোক্রিটটা 65%-এর বেশি থাকে তাহলে আমাদের তাদের ফ্লেবোটমি করে অথবা ভেনিসেকশন করে তার হচ্ছে ব্লাড বের করে ফেলতে হবে, করে তার হেমাটোক্রিটটা কমায় 50 to 55-এর মধ্যে রাখতে হবে। এবং এই ভেনিসেকশনটা করে আমরা যে পরিমাণ ব্লাড ড্র করে ফেলছি সেই পরিমাণ ফ্লুইড দিয়ে কিন্তু এটা আবার কারেকশন করতে হবে, কারণ তাকে ডিহাইড্রেটেড রাখা যাবে না। হ্যাঁ, এটা আমরা নর্মাল স্যালাইন বা অ্যালবুমিন অথবা প্লাজমা দিয়ে এটাকে রিপ্লেস করতে পারি। আর প্রিভেনশন অফ ডিহাইড্রেশন এটা খুব ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি ডিহাইড্রেশন প্রিভেনশন করলে আমাদের বাচ্চার যেটা থ্রম্বোএম্বোলিক ম্যানিফেস্টেশনটা কমবে। হ্যাঁ, থ্রম্বোএম্বোলিক ম্যানিফেস্টেশনটা যদি বেশি হয় তাহলে আমাদের সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্টটা বেড়ে যাবে। অতএব আমাদের ডিহাইড্রেশন প্রিভেনশন করাটা জরুরি। প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক দিতে হবে ফর ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। যদিও ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসটা এটা সাধারণত খুব বেশি হয় না, এটা হয় যখন প্যালিয়েটিভ সার্জারি করা হয় তারপরেই হচ্ছে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসটা বেশি হয়। এখন টফের কী টেটোলজি অফ ফ্যালোসের কী কমপ্লিকেশন হতে পারে। হ্যাঁ, হচ্ছে হাইপারসাইনোটিক স্পেল, সিভিয়ার পলিসাইথিমিয়া,
সেরিব্রাল অ্যাবসিসটা কেন হচ্ছে? ডিঅক্সিজেনেটেড ব্লাড সিস্টেমিক সার্কুলেশনে চলে যাচ্ছে এবং সেখান থেকে ব্রেনে চলে যাচ্ছে, দেয়ার বাই লাংস ক্যানট ক্লিয়ার দ্য জার্ম বাই পালমোনারি স্ক্যাভেঞ্জারিং সেল, কারণ লাংসে সার্কুলেশনই কম হচ্ছে। তারপর সেরিব্রাল থ্রোম্বোএম্বোলিক ম্যানিফেস্টেশন এবং স্ট্রোক হতে পারে, ইনফেক্টিভ এন্ডোকার্টাইটিস হতে পারে, গ্রোথ ডিলে এবং ডেভেলপমেন্টাল ডিলে হতে পারে। আর আদারের মধ্যে কিছু হতে যেমন হচ্ছে হাইপার ইউরেসিমিয়া এবং গাউট হতে পারে, যে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, এটা খুবই ইম্পর্টেন্ট। আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া মাঝে মধ্যে ব্লিডিং ডিসঅর্ডার এবং কোয়াগুলোপ্যাথিও হতে পারে। তবে হার্ট ফেলিউরটা টফের ক্ষেত্রে আনকমন। আচ্ছা, তাহলে ডেফিনিটিভ ট্রিটমেন্ট তো বলে দিলাম আমরা, কি সার্জারি। সার্জারি হচ্ছে ট্রিটমেন্ট অফ চয়েস। এটা আমরা এখন কিন্তু অনেক অ্যাডভান্স কার্ডিয়াক সার্জারি, এখন 1 মাস থেকেই আমরা সার্জারি করতে পারি। 1 মাসে, তবে ইফেক্টিভলি আমরা করতে পারি 4 থেকে 6 মাস বয়সে, ঠিক আছে? কারণ কার্ডিয়াক সার্জারি ছাড়া একটা বাচ্চা সার্ভাইভ করতে পারবে না। তার হচ্ছে কার্ডিয়াক সার্জারিটা এখন কোনো কারণে যদি আমরা কার্ডিয়াক সার্জারিটা করতে না পারি, সেই ক্ষেত্রে আমরা কি করব? তার প্যালিয়েটিভ সার্জারি করব। প্যালিয়েটিভ সার্জারিটা কি? ব্যালোকটুসিক শান্ট, হ্যাঁ, আরও অনেকগুলো শান্ট আছে, তবে ব্যালোকটুসিক শান্টটাই সাধারণত করা হয়। অন্যান্য শান্টে অনেক কমপ্লিকেশনগুলো থাকে। এটা কি করে? রাইট সাবক্লাভিয়ান আর্টারির সাথে পালমোনারি আর্টারির একটা কমিউনিকেশন করে দেয়, শান্টিং করে দেয়, যার ফলে সিস্টেমিক যে ব্লাডটা কিছুটা পালমোনারি সার্কুলেশনে চলে যায়। রাইট সাবক্লাভিয়ান আর্টারির সাথে রাইট পালমোনারি আর্টারির একটা কমিউনিকেশন করে দেয়, যার ফলে হচ্ছে কী হচ্ছে? লাংসে ব্লাড ভলিউম ফ্লোটা বেড়ে যাচ্ছে। তাহলে বোঝা গেল আজকে আমরা কি কি পড়ালাম। আজকে টেটোলজি অফ ফ্যালোর্স পড়ালাম। টেটোলজি অফ ফ্যালোর্সের 4টা মূল কম্পোনেন্ট কি? রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্রাক্ট অবস্ট্রাকশন, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, হচ্ছে কি ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, ওভাররাইডিং অফ অ্যাওর্টা, আর হচ্ছে পালমোনারি রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এই 4টা কম্পোনেন্ট থাকে। এতে কীভাবে হচ্ছে সার্কুলেশন হেমোডাইনামিক্সটা আমি তোমাদের বললাম, হ্যাঁ, কমপ্লিকেশনগুলো বোঝা গেল। তাহলে আমাদের ডেফিনিটিভ ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি, তবে সার্জারির আগ পর্যন্ত আমাদের কিছু মেডিকেল ম্যানেজমেন্ট দিতে হবে যাতে বাচ্চা সার্জারির জন্য ফিট হতে পারে। তাহলে আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ। আর তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা পরবর্তীতে আমাকে জিজ্ঞেস করতে পারো, কোথায় বুঝতে পারছো না, আমি সমাধান করার চেষ্টা করব।